ইসরায়েল, হামাস, লেবানন, ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু। এবার ইসরায়েল লেবাননে আগ্রাসন চালালে ইরান সর্বশক্তি নিয়ে হিজবুল্লাহর পাশে থাকবে। আরো জানিয়ে দিব, লেবাননে হামলা চালাতে ইসরায়েলকে সাইপ্রাস তার ভূখণ্ড ব্যবহার করতে দিবে না, ঘোষণা রাষ্ট্রদূতের। এরপর জানাবো, হামাসকে ক্ষমতায় রেখেই গাজায় যুদ্ধবিরতি চান ইসরায়েলি জেনারেলরা। এদিকে তুরস্ক সিরিয়ায় ব্যাপক সংঘর্ষ, নিহত 4। জানাবো, রাশিয়ার সঙ্গে আপোষ কিংবা কোনো অঞ্চল ছাড়তে রাজি নয় ইউক্রেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, গাজা একটি উন্মুক্ত কারাগার, জাতিসংঘে বলছে চীন। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েল লেবাননে আগ্রাসন চালালে ইরান সর্বশক্তি নিয়ে হিজবুল্লাহর পাশে থাকবে। লেবাননের বিরুদ্ধে স্থল আগ্রাসন চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়েছে ইরান। তেহরান বলছে, ইসরায়েল লেবাননে সামরিক আগ্রাসন চালালে ইরান সহ পশ্চিম এশিয়ার সকল প্রতিরোধ সংগঠন ইসরায়েলের পক্ষে যুদ্ধ করবে। ইরানের প্রভাবশালী কূটনৈতিক এবং পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের চেয়ারম্যান কামাল খাওরাজি ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ইসরায়েল লেবাননে আগ্রাসন চালালে একটি আঞ্চলিক যুদ্ধ শুরু হবে এবং তখন ইসরায়েলকে পরাস্ত করতে তেহরান ও প্রতিরোধ অক্ষ তাদের সর্বশক্তি নিয়োগ করবে। তবে ইরান আঞ্চলিক যুদ্ধে মোটেও ইচ্ছুক নয় বলে অভিমত প্রকাশ করেছেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাররাজি। কাজেই তিনি প্রেক্ষাপটে ইহুদিবাদী ইসরায়েলের লাগাম টেনে ধরার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। লেবাননের সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইরান হিজবুল্লাহ সমর্থনে সরাসরি এগিয়ে যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে খাররাজি বলেন, সেক্ষেত্রে লেবাননের সকল নাগরিক, সবগুলো আরব দেশ এবং প্রতিরোধ অক্ষ ইসরায়েলের বিরুদ্ধে লেবাননকে সমর্থন দেবে। তিনি আরও বলেন, তখন গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেবে এবং সেক্ষেত্রে ইরান সহ প্রতিটি দেশের সে যুদ্ধ জড়িয়ে পড়ার ক্ষেত্র সৃষ্টি হবে। খাররাজি আরও স্পষ্ট করে বলেছেন, আর তখন আমাদের সামনে সর্বশক্তি দিয়ে হিজবুল্লাহকে পৃষ্ঠপোষকতা দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। ইরানের এই অভিজ্ঞ কূটনীতিক ধ্বংসাত্মক যুদ্ধের দিকে না হাঁটার পরামর্শ দিয়ে বলেন, যুদ্ধের বিস্তৃতি কারো স্বার্থ রক্ষা করবে না, না ইরানের না আমেরিকার। লেবাননে হামলা চালাতে ইসরায়েলকে সাইপ্রাস তার ভূখণ্ড ব্যবহার করতে দেবে না, রাষ্ট্রদূতের ঘোষণা। লেবাননে নিযুক্ত সাইপ্রাসের রাষ্ট্রদূত মারিয়া হাজি থেওডোসিউ বলেছেন, তার দেশের ভূখণ্ড ব্যবহার করে ইহুদিবাদী ইসরায়েলকে লেবাননের বিরুদ্ধে হামলা চালাতে দেওয়া হবে না। গতকাল লেবাননের পররাষ্ট্র ও অভিবাসী সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান ফাডি আলামের সঙ্গে এক বৈঠকে তিনি এই ঘোষণা দেন। মারিয়া বলেন, আমরা আমাদের অবস্থান নিশ্চিত করছি যে লেবাননের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানোর জন্য ইসরায়েলকে সাইপ্রাসের ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না। বৈঠকে দুই কর্মকর্তা দক্ষিণ লেবাননের নিরাপত্তা পরিস্থিতি এবং ইহুদিবাদী ইসরায়েলের সাথে হিজবুল্লাহ যোদ্ধাদের সংঘাতের ক্ষয়ক্ষতির বিষয় নিয়ে আলোচনা করেছেন। তাদের আলোচনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২০০৬ সালে পাস হওয়া ১৭০১ নম্বর প্রস্তাবের বিষয়টি উঠে আসে। এই প্রস্তাবের আলোকে ২০০৬ সালে ইহুদিবাদী ইসরায়েলের সাথে হিজবুল্লাহর ৩৩ দিনের অবসান ঘটেছিল। বৈঠকে সাইপ্রাসের রাষ্ট্রদূত আশা করেছেন চলমান পরিস্থিতির একটি রাজনৈতিক সমাধান হবে। এর আগে গত ২৪ জুন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফাকান ফিদান বলেছিলেন, সাইপ্রাস গাজা আগ্রাসন চালানোর ক্ষেত্রে ইসরায়েলের জন্য অপারেশন সেন্টারে পরিণত হয়েছে। যুদ্ধবিরতি চায় ইসরায়েলের, গাজায় যুদ্ধবিরতি শুরু করতে চায় ইসরায়েলের শীর্ষ জেনারেলরা। হামাস টিকে থাকলেও যুদ্ধবিরতি চায় তারা। আর এ নিয়ে সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে বিরোধ চরম আকার ধারণ করেছে। কারণ হামাসকে যুদ্ধে টিকিয়ে থাকতে দেয় এমন যুদ্ধবিরতির বিরোধিতা করেছেন তিনি। ৬ জন বর্তমান ও সাবেক নিরাপত্তা কর্মকর্তার সাক্ষাৎকারে জানা গেছে, জেনারেলরা মনে করেন গাজা এখনও বন্দী প্রায় ১২০ জন ইসরায়েলিকে মুক্ত করার সর্বোত্তম উপায় হবে যুদ্ধবিরতি। এছাড়া কয়েক দশকের মধ্যে ইসরায়েলের দীর্ঘতম যুদ্ধের পরেও আরও যুদ্ধের জন্য অপ্রস্তুত। কারণ অক্টোবরের থেকে হিজবুল্লাহ বিরুদ্ধে স্থলযুদ্ধ শুরু হতে পারে। সেক্ষেত্রে তাদের বাহিনীকে পুনরুদ্ধার করার জন্য সময় প্রয়োজন। এছাড়াও তাদের যুদ্ধাস্ত্র কম রয়েছে বলেছেন একাধিক কর্মকর্তা। এদিকে গাজার সবচেয়ে বড় আল-শিফা হাসপাতালের পরিচালক আবু সালামিয়াকে সোমবার মুক্তি দিয়েছে ইসরায়েল। তাকে ৭ মাস আটকে রেখে নির্যাতন করা হয়েছে। তবে নেতানিয়াহু ওই পরিচালকের শীঘ্রই মুক্তির গুরুতর ভুল বলে সমালোচনা করেছেন। তিনি জানান, শিন বেট গোয়েন্দা সংস্থাকে মুক্তির বিষয়ে তদন্ত পরিচালনা করতে এবং মঙ্গলবারের মধ্যে তাকে ফলাফল সরবরাহ করার নির্দেশ দিয়েছিলেন। শিফা হাসপাতালের পরিচালকের মুক্তি একটি গুরুতর ভুল এবং একটি নৈতিক ব্যর্থতা, যার নেতৃত্বে আমাদের লোকজনকে অপহরণ, হত্যা ও কারাগারে আটকে রাখা হয়েছিল। রাজনৈতিক মহলের অজান্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তুরস্ক সিরিয়ায় ব্যাপক সংঘর্ষ, নিহত 4। সিরিয়ায় তুর্কি বাহিনীর সঙ্গে স্থানীয় বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 4 জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। তুরস্কে অবস্থিত সিরীয় শরণার্থীদের ওপর তুর্কি জনতার ব্যাপক হামলার জেরে এই ঘটনাটি ঘটেছে। সোমবার সিরিয়ার যুদ্ধ পরবর্তী এবং পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাদি তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। প্রতিবেদনে বলা হয়েছে নিহতদের 3 জন আফরিন শহরে এবং অন্যজন জাবলস প্রাণ হারিয়েছেন। রবিবার স্থানীয় সময় রাতে মধ্য তুরস্কের কায়সরিতে একজন সিরীয় শরণার্থী শিশুর উপর যৌন নির্যাতনের অভিযোগে শিশুটির এক আত্মীয়কে আটক করে তুর্কি আইনশৃঙ্খলা বাহিনী। পরে ভুক্তভোগী শিশুটিকেও হেফাজতে নেয় তুর্কি পুলিশ। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তুরস্কে সিরীয় শরণার্থী বিরোধী অভিযান এবং বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ইউক্রেন সরকার অভিযোগ করেছে রাশিয়া ষড়যন্ত্রের মাধ্যমে তাদের দেশের সরকার উৎখাতের চেষ্টা করেছে। সে প্রচেষ্টা তারা নস্যাৎ করেছে। ইউক্রেন বর্তমানে পশ্চিমাস্ত্র নির্ভরশীলতা ও যুদ্ধক্ষেত্রে সেনা ও গোলাবারুদের ঘাটতির মুখোমুখি। রাশিয়া যখন এই পরিস্থিতির সুযোগ নিয়ে ধীরে ধীরে এগোচ্ছে, তখন এই অভ্যুত্থান ষড়যন্ত্রের বিষয়টি সামনে আসলো। গত সোমবার ইউক্রেন নিরাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে অভ্যুত্থানকারীরা 30 জন কিয়েভে বড় আকারের দাঙ্গা সৃষ্টির পরিকল্পনা করেছিল। টেলিগ্রামে পোস্ট করা একটি বার্তায় এসবিইউ বলেছে এই দাঙ্গার পেছনে রাশিয়ার সম্ভাব্য হাত রয়েছে। এসবিও বলেছে সন্দেহভাজন 4 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের মধ্যে 2 জন তাদের হেফাজতে রয়েছে। দোষী প্রমাণিত হলে এদের 10 বছরের কারাদণ্ড হতে পারে। এছাড়া ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এবং মুঠোফোন, কম্পিউটার সহ অন্যান্য ডিভাইসও প্রমাণ হিসেবে জব্দ করা হয়েছে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল কার্যালয় জানিয়েছে অভ্যুত্থানের নেতৃস্থানীয় ব্যক্তি একটি বড় মিলনায়তনে ভাড়া নিয়েছিলেন, যেখানে 2000 লোক জড়ো করা সম্ভব ছিল। তিনি সামরিক ও বেসামরিক কোম্পানি সশস্ত্র প্রহরীদের নিয়োগ দিয়েছিলেন, যাতে তারা পার্লামেন্টে দখল নিতে পারে। এসবিও আরও জানিয়েছে অপরাধ কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রধান সংগঠন কয়েকজন সহযোগীকে নিয়োগ করেছিলেন এবং কিয়েভ, নিপ্র অন্যান্য অঞ্চল থেকে লোকজনকে যুক্তি দিয়েছিল। এদিকে গত শনিবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর ভিলিওনাসকে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 3 শিশু 7 জন নিহত হয়েছে। এ পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর আহ্বান জানিয়েছেন। এই পরিস্থিতিতে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান কিয়েভ সফর করেছেন। তিনি রাশিয়া ইউক্রেন শান্তির সম্ভাবনা এবং কিয়েভের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজা একটি উন্মুক্ত কারাগার। জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত ফু কং জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছেন গাজায় পানি, বিদ্যুৎ, খাদ্য, ঔষধ এবং জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে 2 মিলিয়নের বেশি মানুষ একটি উন্মুক্ত কারাগারে বাস করছে। খবর আল জাজিরার। ফু বলেন গাজাকে 9 মাস ধরে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাফা ক্রসিংটি ইসরায়েলি সামরিক অভিযানের কারণে 2 মাসের জন্য বন্ধ করতে বাধ্য হয়েছে। এ সময় চীনা রাষ্ট্রদূত মানবিক ডেলিভারির বিকল্প রুট হিসেবে নির্মিত একটি অস্থায়ী ঘাটের সমালোচনা করেছেন। তিনি পরোক্ষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে উল্লেখ করে বলেছেন জাতিসংঘ মিশনে বলা হয়েছিল কিছু দেশ ঘাঁটিটি তৈরি করেছিল। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলের নজিরবিহীন এক হামলা চালায়। হামাসের যোদ্ধাদের আক্রমণে 1200 জন নিহত হয়। সেই সঙ্গে তারা 253 জনকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে বলে ভাষ্য ইসরায়েলের। ওই দিন থেকেই গাজায় ব্যাপক ও ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তারা হামাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে ফিলিস্তিনি গোষ্ঠীকে নির্মূল করার প্রত্যয় জানায়। সব দিক থেকে গাজা অবরোধ করে ভূখণ্ডটির বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করে দেয়। তারপর থেকে গত প্রায় 9 মাস ধরে ইসরায়েলি বাহিনী স্থল, আকাশ ও নৌ হামলায় ফিলিস্তিনি ছিটমহল গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরবাড়ি হারিয়ে গাজার অধিকাংশ বাসিন্দা প্রায় সবাই উদ্বাস্ত হয়ে গেছে।